দর্শক, গতকালকে জামাত ইসলামের পক্ষ থেকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে মূলত বলা হয়েছিল যে আজকের সংসদ অধিবেশনে যদি সাংবিধানিক পরিষদের অধিবেশন ডাকা না হয় তাহলে এটাই তাদের হতে পারে শেষ অধিবেশন, অর্থাৎ তারা আর সংসদে ফিরবে না, এরকম ঘোষণা আমরা গতকালকে শুনেছিলাম। এই সাংবিধানিক পরিষদ গঠন কিংবা সাংবিধানিক আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশে এই আদেশটা দেয়া হয়েছিল। গণভোটের আদেশটা কে দিয়েছিলেন? রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেটা সংবিধানে ছিল না। রাষ্ট্রপতিকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়ার পরে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে পারবেন না। এই প্রসঙ্গে তাহলে কেন জামাত এনসিপি আসলো? চলুন একটু আলোচনা করে দেখি যে রাষ্ট্রপতিকে দিয়ে কি কি কাজ করিয়ে নেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতিকে অচ্ছুত ফ্যাসিস্টের দোসর, রাষ্ট্রপতির ছায়া মারাবেন না, এই ব্যাপারগুলো বলা হচ্ছে। এই দুটোর তুলনামূলক চিত্র এঁকে বোঝার চেষ্টা করি বিরোধী দলে এখন যারা আছেন তাদের রাজনৈতিক চতুরতা এটা নাকি রাজনৈতিক দন্যতা এটা, এই ব্যাপারটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সংসদের প্রথম অধিবেশন চলছে। আজকে দ্বিতীয় দিনের মতো অধিবেশন হলো। এই যে দ্বিতীয় দিনের মতো অধিবেশন, এই দ্বিতীয় দিনের মতো অধিবেশনের প্রেক্ষাপট যখন তৈরি হলো তখন আমরা দেখেছি যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে, আজকে তো দ্বিতীয় দিন গেল, প্রথম দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির জারি করা ১৩৩টা অধ্যাদেশ সেটা আনুষ্ঠানিকভাবে সংসদে উত্থাপন করা হয়েছে। উত্থাপন করেছেন কে? নতুন আইনমন্ত্রী আসাদুজ্জামান, তিনি উত্থাপন করেছেন। উত্থাপন করার কারণ হচ্ছে সংসদ এখন আলোচনা করে দেখবে রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো আইনে রূপান্তরিত হবে কি হবে না। এখন রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করানো ১৩৩টা অধ্যাদেশ, এবং মজার ব্যাপার হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা অধ্যাদেশের মধ্যে গ্রামীণ ব্যাংক নিয়ে একটা অধ্যাদেশও রয়েছে, যেখানে প্রফেসর ইউনূসের নিজের স্বার্থ জড়িত। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশও জারি করিয়েছেন তিনি মেটিকুলাস ডিজাইনে। এখন যেহেতু আলোচনার সাবজেক্ট প্রফেসর ইউনূস না, আলোচনার সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আমরা যারা রাজনৈতিক দলগুলো এই অধ্যাদেশগুলো জারি করানোর ব্যাপারে তৎকালীন সরকারকে এক ধরনের ইন্ধন দিলাম, এক ধরনের উস্কানি দিলাম, এক ধরনের প্রভাবিত করলাম, তার মানে আমরা যারা রাজনীতিবিদ রয়েছি তারা সবাই রাষ্ট্রপতির উপরে নির্ভরশীল ছিলাম। রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া প্রফেসর ইউনূস সরকারের। আজকে যারা রাষ্ট্রপতির ছায়া মারাতে চাচ্ছেন না সেই নাহিদ আসিফরা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছিলেন। উপদেষ্টা হওয়ার পরে মাহফুজ আলম তারা উপদেষ্টা হয়েছিলেন। উপদেষ্টা হওয়ার পরে তাদের বিরুদ্ধে, নাহিদ বাদ দিয়ে বাকি দুইজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আমরা শুনেছি। নাহিদের নামে সৌভাগ্যক্রমে নাহিদের নামে তেমন কোনো অভিযোগ আমরা শুনিনি। নাহিদ কোনো জটিলতার মধ্যে গিয়েছেন বলে উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় সেগুলো আমরা এখন পর্যন্ত শুনিনি। সেই ক্ষেত্রে নাহিদ ইসলাম একটা বেটার পজিশনে রয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু মাহফুজ আলমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে এক গাদা অভিযোগ আমরা পড়তে দেখেছি, গণমাধ্যমে সেই খবর দেখেছি। সেটাও আলোচনার মুখ্য বিষয় নয়। আলোচনার মুখ্য বিষয় হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আপনি সব করিয়ে নিলেন, এমন কোনো সেক্টর নেই যে সেক্টরের ব্যাপারে রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করাননি। প্রতি 4 দিনে অন্তর্বর্তীকালীন সরকারের যে হিসাব, 500 দিনের বেশি তারা যে ক্ষমতায় ছিল, সেই সময়ে প্রতি 4 দিনের একটু বেশি, 4.25 দিন মতো সময়ে একটি করে অধ্যাদেশ জারি করানো হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে। মোট অধ্যাদেশের সংখ্যা ১৩৩টা। এই অধ্যাদেশগুলো দিয়ে নিজেদের কর্ম সম্পাদনের সময় রাষ্ট্রপতিকে খুব বেশি প্রয়োজন ছিল তাদের, কিন্তু প্রয়োজন যখন শেষ হয়ে গেছে তখন রাষ্ট্রপতি অচ্ছুত হয়ে গেছেন। এখন ধরুন যে এই রাষ্ট্রপতি অধ্যাদেশগুলো জারি করার আগে বিদায় নিলেন, তাহলে কি হতো?
তাহলে কি অধ্যাদেশগুলো জারি হতো না? হ্যাঁ হতো। তাহলে তাকে বিদায় করলেন না কেন? বিদায় করলেন না এই কারণেই যে তাকে বিদায় করলে যে সাংবিধানিক সংকটের মধ্যে পড়তে হতো, তাতে করে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সরকার একটা পুরো মানে ভ্যাবাচাকার মধ্যে পড়ে যেত, একটা ল্যাটাফ্যাটা অবস্থা হয়ে যেত। ওই বাংলা সিনেমার ভিলেন হিসেবে অভিনয় করা মিজু আহমেদের খুব জনপ্রিয় একটা ডায়লগ ছিল, ল্যাটাফ্যাটা পাইকি গেল। তো ওই ল্যাটাফ্যাটা পেকে যেত এই ব্যাপারগুলোতে। সেই কারণেই তারা তখন রাষ্ট্রপতিকে সরাননি। রাষ্ট্রপতিকে বসিয়ে রেখে ওই ফ্যাসিস্টের দোসর তাকে বসিয়ে রেখে 133টা অধ্যাদেশ জারি করা হয়েছে, যার মধ্যে প্রফেসর ইউনূসের গ্রামীণ ব্যাংক নিয়ে অধ্যাদেশ রয়েছে, যার মধ্যে গণভোটের অধ্যাদেশ রয়েছে, যার মধ্যে এখন জামাত এনসিপি যে দাবি করছে সাংবিধানিক পরিষদের বৈঠক ডাকতে হবে, সেই অধ্যাদেশ রয়েছে। তারা অভিযোগ করছে 1 মাস চলে গেছে, তাও সাংবিধানিক পরিষদের মিটিং মানে সভা আহ্বান কেন রাষ্ট্রপতি করেননি। যাকে বলছেন সেই রাষ্ট্রপতিকে দিয়েই ওই অধ্যাদেশ জারি করিয়েছেন তারা। রাষ্ট্রপতিকে দিয়ে ওই অধ্যাদেশ জারি করিয়ে ওই ব্যাপারে তারা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করিয়ে গণভোটে তারা অংশগ্রহণ করেছেন। গণভোটে বিজয় লাভের পরে এখন গণভোটটাকে বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করছেন। তার মানে সব কিছুই রাষ্ট্রপতিকে দিয়ে করানো হয়েছে। এই ব্যাপারে চমৎকার একটা কথা বলেছেন লেখক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মঞ্জুরে খোদা টরিক। তাকে নিয়ে বাংলাদেশ প্রতিদিন চমৎকার একটা ফটোকার্ড তৈরি করেছে। তার ফটোকার্ডটা দেখে নিন। তিনি বলছেন, রাষ্ট্রপতির ভাষণ অবৈধ হলে তার আদেশ, অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ, গণভোট, নির্বাচন কমিশন নিয়োগ, সেগুলো বৈধ হয় কিভাবে? শুধু কি তাই, যে আদালতের মাধ্যমে, যে বিচার বিভাগের মাধ্যমে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া আপনি করছেন, সেই আদালতের অধ্যাদেশও রাষ্ট্রপতিকে দিয়ে জারি করানো হয়েছে। সেই আদালতের প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ানো হয়েছে ওই রাষ্ট্রপতিকে, ওই ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে দিয়ে। তা না হলে বিচার ব্যবস্থা অচল হয়ে পড়তো। আপনি আগের প্রধান বিচারপতিকে মব করে সরিয়ে দিয়েছেন। সরিয়ে দিয়ে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করার একমাত্র এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির নিজস্ব এখতিয়ার 2টা, প্রধানমন্ত্রী নিয়োগ করা আর প্রধান বিচারপতি নিয়োগ করা, সেটাও ওই ফ্যাসিস্টের দোসরকে দিয়ে নিয়োগ করিয়েছেন। আপনি যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচার করছেন, সেই ট্রাইব্যুনাল সংক্রান্ত অধ্যাদেশ রাষ্ট্রপতি ওই ফ্যাসিস্টের দোসরকে দিয়ে আপনি জারি করিয়েছেন। যে জুলাই সনদ নিয়ে এত লাফালাফি করা হচ্ছে, সেই জুলাই সনদের আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন, সাংবিধানিক পরিষদ, সব কিছু ওই ফ্যাসিস্টের দোসরকে দিয়ে আপনি করিয়ে নিয়েছেন। তখন খুবই মধু মনে হয়েছে, খুবই সুস্বাদু রাষ্ট্রপতিকে মনে হয়েছে। কিন্তু এখন যখন সাংবিধানিক প্রয়োজনে রাষ্ট্রপতি হিমসেলফ একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি তিনি, সেই প্রতিষ্ঠানকে আজকে আপনি যেভাবে হেয় করছেন, সেই হেয় করার ব্যাপারগুলো খুবই মেটিকুলাস ব্যাপার। আমরা মানে যেভাবে এই মানে গত সরকারের আমলে যেভাবে সেনাপ্রধানকে হেয় করতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক টোকাইদের, তারা সেনাপ্রধানকে হেয় করে, সেনাবাহিনীকে হেয় করে ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দিতে চেয়েও তাদের কোনো বিচার হয়নি, তাদেরকে জবাবদিহির মধ্যে আনা হয়নি। কিন্তু আজকে প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, রাষ্ট্রপতিকে ন্যাক্কারজনকভাবে অপমান করার আগে প্রফেসর ইউনূস সরকারের মেয়াদে বঙ্গভবনে মব করা, সবই তো হয়েছে। কিন্তু সেই সবগুলো হওয়ার আগে কি একবার বিবেচনা করা উচিত ছিল না যে এই ফ্যাসিস্টের দোসরকে দিয়ে আমি জুলাই সনদ বাস্তবায়ন করাচ্ছি, আমি সাংবিধানিক পরিষদের অধ্যাদেশ জারি করছি, আমি গণভোটের অধ্যাদেশ জারি করছি। যদি রাষ্ট্রপতির মানে ভাষণ আজকে অবৈধ হয়ে যায়, তাহলে ওইগুলো তো সবই অবৈধ হয়ে যায়, কারণ ওইগুলো তো সবই ফ্যাসিস্টের দোসর করেছে। 133টা অধ্যাদেশ যেগুলো রাষ্ট্রপতি জারি করেছেন, সেই অধ্যাদেশগুলো পাশ করার জন্য আবার সংসদে কিন্তু আপনারাই লাফাবেন। বিএনপি যদি সেগুলো একটাও পাশ করতে না চায়, তখন কিন্তু আবার সংসদে আপনারা হট্টগোল পাকাবেন, ওয়াকআউট করবেন, চিল্লাপাল্লা করবেন, স্লোগান দেবেন, অনেক কিছু করবেন। তখন রাষ্ট্রপতির ব্যাপারটা মনে থাকবে না। তখন মনে থাকবে না যে ফ্যাসিস্টের দোসরের অধ্যাদেশ কেন আমাকে পাশ করতে হবে। যদি ফ্যাসিস্টের দোসরের সংসদে ভাষণ দেয়া আপনার সহ্য না হয়, তাহলে 133টা অধ্যাদেশ যাকে দিয়ে জারি করিয়েছেন, তাকে সেগুলো সরিয়ে দেন, বাতিল করে দেন, সেগুলো ফেলে দেন। পারবেন? সম্ভব?
মানে জুলাইকে কেন্দ্র করে যা কিছু করা হয়েছে রাষ্ট্রপতিকে দিয়ে, সেগুলো ফেলে দিয়ে 1 মিনিট প্রফেসর ইউনূস সরকারের সঙ্গে যারা জড়িত ছিল তারা টিকে থাকতে পারবে? তারা আইনত টিকতে পারবে? যদি এই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যায় তাহলে তাদের কি অবস্থা হবে? একবারও কি আপনারা ভেবে দেখেছেন? আজকে রাষ্ট্রপতিকে আপনি যাচ্ছে তাইভাবে অপমান করছেন। আপনি ভাবছেন না যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান? রাষ্ট্রপতি শেখ হাসিনার কোনো মানে ব্যক্তিগত ঘর না, রাষ্ট্রপতি প্রতিষ্ঠান বলেই রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে যে ভাষণ দেওয়ানো হয়েছে সেটা সরকারের লিখিত ভাষণ, সেই ভাষণ কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন। আপনার কি মনে হয় যে শাহাবুদ্দিন চুপ্পুকে ব্যক্তিগতভাবে আপনি যদি বলতে বলেন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, তাহলে উনি সেটা বলবেন? তিনি সংবিধান রক্ষার জন্য এই ব্যাপারগুলো সাংবিধানিকভাবে এগিয়ে যাচ্ছেন। অনেক কিছু মানে গন্ডারের চামড়ার মতো, গন্ডারকে যেমন মানে বাঁশ দিয়ে গোতা দিলেও হয়তো 7 দিন পরে কাতুকুতু অনুভব করে, সেরকম গন্ডারের চামড়া যেন তিনি পড়েছিলেন। সব কিছুকে হজম করে শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়াটাকে রক্ষা করার জন্য তিনি আছেন। আওয়ামী লীগের লোকজন এখন তার ওই সংসদে ভাষণের জন্য অনেক সমালোচনা করছে, তাকে বেঈমান বলছে, তাকে মির্জাফর বলছে, তাকে মোস্তাক বলছে, অনেক কিছু বলছে। তাদেরও একটা বড় ভুল যে রাষ্ট্রপতির আদতে এই সংসদে কি ভাষণ দেবেন না দেবেন একটা শব্দ নিজের থেকে বলার কোনো রাইটস নেই, সংবিধান সেই ক্ষমতা তাকে দেয়নি। এই যে ব্যাপারগুলো সংসদে যে ব্যাপারগুলো হলো রাষ্ট্রপতিকে নিয়ে, সেই ব্যাপারগুলো করার আগে অবশ্যই ভাবা উচিত ছিল যে এই যে আপনি সাংবিধানিক পরিষদের শপথ নিয়েছেন, এই যে আপনি গণভোট করেছেন, এই যে আপনি নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন, এই যে আপনি প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন, এই যে আপনি শেখ হাসিনার ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে যে বিচার হবে তার জন্য অধ্যাদেশ দিয়েছেন, এতগুলো করেছেন সব ফ্যাসিস্টের দোসরক দিয়ে, তখন আপনার খুবই মিষ্টি মিষ্টি স্বাদ অনুভব হয়েছে। এখন যখন সংসদে তিনি ভাষণ দেবেন শুধুমাত্র সাংবিধানিক প্রক্রিয়া অবলম্বন করে, তখন হয়ে যাচ্ছে উনি ফ্যাসিস্টের দোসর, স্বৈরাচারের দোসর, তিনি হয়ে যাচ্ছেন অচ্ছুত, তিনি হয়ে যাচ্ছেন মিথ্যাবাদী, বেঈমান। এই যে রাজনৈতিক দৈন্যতা, এটাকে রাজনৈতিক দৈন্যতা বলবেন আপনি, নাকি আপনি এটা রাজনৈতিক মানে চতুরতা বলবেন? এটা কি রাজনৈতিক গেম বলবেন যে রাজনীতিকে এভাবে উত্তপ্ত রাখতে হয় সব সময়, রাজনীতির মাঠটাকে গরম না রাখলে রাজনীতি একটু পানসে মনে হয়? ব্যাপারটা কি তাই? ব্যাপারটা বড় প্রশ্ন সাপেক্ষ। যদি আপনি মনে করেন যে প্রফেসর ইউনূস সরকার বৈধ, তাহলে আপনাকে এই রাষ্ট্রপতি মেনে নিতে হবে। এই কারণে যে প্রফেসর ইউনূসও ওই রাষ্ট্রপতির আন্ডারে গিয়ে শপথ নিয়ে সরকার চালিয়েছেন 1.5 বছর। এই ফ্যাসিস্টের দোসর উনি যদি অবৈধ হয়ে যান, প্রফেসর ইউনূসের সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে। গত 1.5 বছরে যা কিছু হয়েছে এদেশে সব কিছু অবৈধ হয়ে যাবে। আর সব কিছু যদি অবৈধ হয়ে যায়, যদি এই যে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে সেই ইন্ডেমনিটিও যদি বাতিল হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? তাহলে কোন অবস্থা হবে? এই তো কদিন আগেই একজন যাত্রাবাড়ি থানার সাবেক ওসির ভাই আদালতে মামলা করতে গেলেন 42 জনের নামে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে 1 নাম্বার আসামি করে। সেই মামলা তো আদালত গ্রহণ করেনি। আদালত গ্রহণ করেনি কেন? আদালত গ্রহণ করেননি এই কারণেই যে এই ব্যাপারে ইন্ডেমনিটি দেওয়া আছে, আদালত চাইলেই এই মামলা গ্রহণ করতে পারবেন না। তো রাষ্ট্রপতির আন্ডারে আপনি এত কিছু করে ফেললেন, এখন আপনার কাছে সে অচ্ছুত হয়ে গেল। তাহলে রাষ্ট্রপতির অধীনে যা কিছু হয়েছে সেগুলোকে বাতিল করে দেন, বাতিল করে দিয়ে প্রফেসর ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করেন, তারপরে মজাটা বুঝবেন। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় সংস্কার প্রয়োজন। প্রফেসর ইউনূস যে সংস্কার বলে মুখে ফেনা তুলেছেন, তার আদতে কিছুই হয়নি। তিনি যে মানে দিনের পর দিন, মাসের পর মাস ঐক্যমত্য কমিশনের মিটিংয়ের নামে ওখানে খাওয়া দাওয়া করেছেন, যেটা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ একসময় বলেইছিলেন যে ওখানে মানে কথার চাইতে, আলোচনার চাইতে খাওয়া দাওয়া বেশি হয়। এই যে খাওয়া দাওয়া এবং রাষ্ট্রের টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করেছেন আপনি সরকার চালাতে। 1.5 বছরে আপনি ঋণ করেছেন 3.5 লাখ কোটি টাকার মতো। মানে এই অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন সব কিছু, কিন্তু ওই একজনের ঘাড়ে কিংবা ওই 22 জনের ঘাড়ে গিয়ে পড়বে যদি আপনি মনে করেন রাষ্ট্রপতি অবৈধ। সুতরাং নিজেদের গা বাঁচাতে এই রাষ্ট্রপতি বৈধ
এটা আপনাকে মানতে হবে। রাষ্ট্রপতি যে প্রক্রিয়ায়, হ্যাঁ একটা সহজ প্রক্রিয়া রয়েছে, বিএনপি সরকার যদি মনে করে রাষ্ট্রপতির সঙ্গে সমঝোতা করবে, একটা সমঝোতা করলো, রাষ্ট্রপতি বললেন যে আমি পদত্যাগ করলাম, সসম্মানে তিনি যদি পদত্যাগ করেন কোনো একটা সময় তিনি চলে যাবেন, নতুন রাষ্ট্রপতি হবেন। পদত্যাগ করার পরে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কয়েকদিন, তারপরে রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সেটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া। তো আপনি সাংবিধানিক প্রক্রিয়া মানবেন না, আপনি বলবেন সংবিধান ছুঁড়ে ফেলবো, আপনি বলবেন আমরা ক্ষমতায় গেলে প্রথম কাজটা হবে সংবিধান ছুঁড়ে ফেলা। সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এরা আসলে কারা? এরা আসলে বাংলাদেশে কি প্রতিষ্ঠিত করতে চায়? এদের উদ্দেশ্য কি? এদের লক্ষ্য কি? এদের মিশন ভিশন নিয়ে অবশ্যই সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।